আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। গল্প এক মায়াবতী প্রেমিক, লেখনীতে তানিশা সুলতানা, পঞ্চম পর্ব। কেঁদে কুটে গঙ্গা যমুনা বানিয়ে ফেলেছে তন্নি। কিছুতে সে বিয়ে করতে রাজি না। অর্ণবকে তার পছন্দ না। ব্যাপারখানে এমন না, ভীষণ পছন্দ করে সে অর্ণবকে, কিন্তু এখন এভাবে বিয়ে সে করতে চাচ্ছে না। কলমখানা হাতে ধরছেই না তন্নি, হাত দুটো গুটিয়ে রেখেছে। মহাবিরক্ত অর্ণব সেই রাগে পরিমাণও বাড়ছে। পথে আর্থিক সম্মানে বুঝিয়ে যাচ্ছে তন্নিকে, কারো কথাই সে কানে তুলছে না। কাজী এদের কার্যক্রম পর্যবেক্ষণ করে একখানা মন্তব্য করেই ফেলে, আপনারা কি মেয়েটাকে জোর করে ধরে এনেছেন? বিগড়ানো মেজাজ আরো বিগড়ে যায়। কিডন্যাপ করে এনেছে এরা, তবে ভয়ের চোটে প্রতিবাদ করতে পারছে না। একে তো মোটা টাকা ফিস অলরেডি তার হাতে চলে এসেছে, তার উপরে গুন্ডা গুন্ডা ভাব ছেলেটার মধ্যে। কিছু বলতে গেলে যদি কাজীকে সহিত বানিয়ে দেয়। থাক বাবা, সবসময় প্রতিবাদ করা সঠিক কাজ নয়। অথই তন্নির মাথায় হাত বুলিয়ে বলে, সাইন কর যান, না হলে আবার ধমক দেবে তোকে। তবুও কলম ধরতে নারাজ তন্নি। যতবারই কলম ধরার কথা মাথায় আনে, ততবারই বাবার রাগে মুখখানা ভেসে ওঠে ওর। নিশ্চয়ই তন্নিকে ভীষণ বকা দেবেন তিনি। 2-4টা চট থাপ্পড়ও দেবে বোধ হয়। তারপর বাড়ি থেকে বের করে দিবে। বাবা মা ছাড়া তন্নি থাকবে কি করে? বুক ফেটে কান্না আসে তন্নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কান্না আটকাতে ব্যর্থ হয়ে ফের ফুপিয়ে উঠে সে। অর্ণব টেবিলে শক্ত করে ঘুষি দিয়ে বলে, লাস্ট বার বলছি, সাইন করবি কিনা? কাজে ভয়ে খানিকটা পিছিয়ে যায়। চেয়ার সহ করতে করতে নিজেকে সামলে নিয়েছে সে। আশিক এবং আকাশ শুকনো ঢুক গিলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। খুনাখুনি হবে না কি এখানে, সেটারই ভয় তাদের। অবশেষে তন্নি কাঁপতে কাঁপতে কলমখানা তুলে নেয়। পেপারটা অর্ণব এগিয়ে দেয় তন্নির নিকটে। জিভ ধরা ঠোঁট ভিজিয়ে আর চোখে এক পলক তাকায় অর্ণবের পানে। চোখাচোখি হয় দুজনের। সাথে সাথে নজর ফিরিয়ে নেয় তন্নি। অভিমানে বুকটা ভারী হয়ে আসে। লোকটা একদমই ভালো মানুষ না। কাঁপাকাঁপি হাতে সাইন করতে গিয়ে ফিরে আসতে নিলে ফের আরেকটা ধমক খেয়ে বসে তন্নি। কথা কানে যাচ্ছে না তোমার? তাড়াহুড়ো করে সাইন করে দেয় তন্নি। হাতখানা তার এখনো কাঁপছে, বুকটা ধুকপুক করছে, চোখের অশ্রু বাদ মানছে না। যেন পণ করেছে নদী নালা না ভরা অব্দি থামবেই না। অর্ণব বাঁকা হাসে। আশিকের হাত থেকে মালাটা নিয়ে তন্নির গলায় একটা পরিয়ে দেয়, আর একটা নিজের গলায় পরে নেয়। আশিক, পাপার নাম করে বাকিতে মিষ্টি কিনে গোটাপাড়া মিষ্টি বিলিয়ে দিস। চটজলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায় আশিক। অর্ণব তন্নির হাত ধরে বেরিয়ে যায় কাজের অফিস থেকে। পেছন পেছন যায় আর্থিক আর অথই। এতক্ষণে কাজে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বলে ওঠে, যেন টর্নেডো বয়ে গেল আমার অফিসে। স্কুল থেকে খবর এসেছে তন্নি স্কুলে যায়নি। চিন্তিত তারিখ। একটু পরেই কোর্টে হাজির হতে হবে ওনাকে। মার্ডার কেসের এক আসামির বিপক্ষে কেস চলছে তার। বাড়িতে যায়নি তন্নি। কোথায় গেল তবে? তখনই স্কুলে তৎপরই তারেককে জানায় এমপির ছেলে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে গেছে তন্নিকে। মাথাটা প্রচন্ড গরম হয়েছে তারেকের। তিনি পুলিশ পাঠায় অর্ণবকে ধরতে। এইবারে অসভ্য ছেলেকে একটা শাস্তি দিয়েই ছাড়বে তারেক। এমনি এমনি একদমই ছাড়বে না। জেলের ভাত খাওয়াবি ওকে। বলে উঠে, এমন সারপ্রাইজ না দিয়ে জুতো দিয়ে দুটো বাড়ি দিতিস, তবুও ভালো লাগতো। বাবার কথা পুরোপুরি শুনে না অর্ণব, তবুও আন্দাজ করে নেয়। বলে ওঠে, পাপা, তোমার সারপ্রাইজ পছন্দ হয়নি? আনোয়ারের ইচ্ছা করছে ঠাটিয়ে দুটো চড় মারতে ছেলে গায়ে।
তবে আদরে কলেজে কিনা। তাকে চড় মারতে গেলে আনোয়ার নিজেই হার্ট ফেল করবে। পিনপতা নীরবতা কাজ করছে গোটা লিভিং রুম জুড়ে। আশা বেগম আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদছে। তনিকে তার অপছন্দ ব্যাপারখানা এমন নয়, তবে এইভাবে ছেলের বিয়েটা মানতে পারছেন না তিনি। তারিখ এসেছে, হাঁপাচ্ছে রীতিমতো। ভীষণ তাড়াহুড়ো করে এসেছে, সকলেই বুঝতে পারছে। মেয়ের চিন্তায় কোর্টে কনসেন্ট্রেট করতে পারছেন না ঠিক মতো। ফলাফলস্বরূপ কেসটা প্রায় হাঁটতে বসেছে। তারিখ এসে সর্বপ্রথম নিজের কন্যাকে বুকে আগলে নেন। তনিও বাবাকে পেয়ে পুনরায় কেঁদে ওঠে। অথই এক গ্লাস পানি এনে দেয় তারিখকে। বিনা বাক্যে পানিটুকু পান করেন তিনি। সোফা এক পাশে বসেছে তারেক এবং তন্নি, আর অপর পাশে অর্ণব আনোয়ার। অথই আরতি পাশেই দাঁড়িয়ে আছে। আদি চলে গিয়েছে, এসব দেখার ইন্টারেস্ট তার নেই। তন্নির মাথাখানা নিচু। এক পর্যায়ে আনোয়ার বলে ওঠে, যা ভুল করা করে ফেলেছে ওরা, এবার একটা সমাধান দরকার। ফুঁসে উঠে তারেক, কঠিন গলায় বলে, সমাধানে কিছু নেই, আমার বাচ্চা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। সাথে সাথে অর্ণব জবাব দেয়, যেন তার ঠোঁটের সাথে জবাবটা লেপটে ছিল। বলে ওঠে, বউ ছাড়া আমি থাকতে পারবো না। ততমত খেয়ে যায় আনোয়ার এবং তারেক। লজ্জায় তন্নির নিচু মাথা আর একটু নিচু হয়ে যায়। তারেক দাদা দাঁত চেপে বলে ওঠে, এমপি সাহেব, আপনার ছেলেকে সামলান। আনোয়ার কিছু বলতে যাবে, তার আগেই অর্ণব বলে ওঠে, পাপাকেই সামলায় মাম্মাম, তিনি আবার আমাকে কে সামলাবে? অথই আর্থে অর্ণবের কথা শুনে কেটকেটে হেসে ওঠে। আনোয়ার লজ্জায় নিয়ে পড়ে। আশা বেগম সেখানে উপস্থিত ছিলেন না, না হয় তিনিও লজ্জায় আদমরা হয়ে যেতেন। তার এক আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। একটা ছেলে এতটা বেয়াদব কি করে হতে পারে? মুখোমুখি বসে আছে তারেক এবং অর্ণব। তারেকের দৃষ্টি অর্ণবের মুখ পানে। ভেতরে ভেতরে তিনি বেশ হতাশ। নিজ কপালকেও দোষারোপ করতে পিছু পাচ্ছেন না তিনি। প্রাণ চলে গেল এই ছেলে নিজের ফুটফুটে মেয়ের সাথে মানবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি প্রতি মুহূর্তে। আসলে কি এই ছেলেটা তার মেয়ের যোগ্য? সৎ নিষ্ঠাবান নাম করা উকিল তারেক। 2, 4, 10 গ্রাম বেশ নাম ডাক পেয়েছে তার। কখনো কখনো মক্কেলের থেকে 2 টাকা বেশি নেয়নি। কখনো অন্যের হয়ে কেস করেননি, সন্তানকেও করছেন সেভাবে। ন্যায় নীতি শিখে শেষ মুহূর্তে একটা বেয়াদব ব্যাপারা ছেলের হাতে তুলে দেবেন তিনি? এটা সম্ভব না। তন্নিকে অথই নিয়ে গেছে তার রুমে। সারাদিনে অদ্ভুত অদ্ভুত ঘটনায় মেয়েটা কাহিল হয়ে পড়েছে। তাছাড়া তারেকের কড়া হুকুম, তাদের পার্সোনাল আলোচনায় ছোটরা থাকতে পারবে না। অজ্ঞতা সকলেই পালিয়েছে। আদি চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। এসব ফ্যামিলি ড্রামা দেখার ইচ্ছা তার নেই। রাগান্বিত হয়েছে অর্ণবের ওপর। সারা জীবন অর্ণবের দোষগুলো ঢাকার চেষ্টা করেছে আদিল, কিন্তু আজকে যেটা করেছে সেটা ঘোর অন্যায়। আনোয়ার মনে মনে কথা সাজাতে ব্যস্ত। কোথা থেকে শুরু করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন পুরো ঘটনা, চিন্তায় মুখখানা শুকিয়ে যাচ্ছে তার। আশা বেগম মিষ্টি নিয়ে এসেছে। টি টেবিলে রাখতেই তারেক হুঙ্কার ছেড়ে বলে উঠল, মিষ্টি মুখ করার মতো কোনো কাজ আপনার ছেলে করেনি আপা। জ্বর শক্ত হয়ে ওঠে অর্ণবের। আশা বেগম লজ্জিত হন। মিষ্টি ট্রেটা আবার তুলে নেয়। ফের তারেক বলে ওঠে, আমি আমার মেয়েকে নিয়ে যাব এবং এই বিয়ের ঘটনা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর কোনো কথা বলতে ইচ্ছুক নই আমি। ঘোর প্রতিবাদের সুরে অন্য বলে ওঠে, আমি বউ ছাড়া থাকতে পারবো না।
তারেক গর্জে উঠে কিছু বলার আগে পরিস্থিতি সামাল দিতে আনোয়ার সাহেব বলে ওঠেন, বেয়াদব তুমি, মুখে মুখে তর্ক করবে না। তন্নি যাবে ওর বাবার সাথে, বউ ছাড়াই থাকবে তুমি। জীবনে প্রথমবার বোধহয় আনোয়ার ছেলেকে ধমকে কোনো কথা বললেন। চমকেছে আশা বেগম। সরু দৃষ্টিতে স্বামী পানে তাকিয়ে আছেন তিনি। অন্য সোফায় পা তুলে গোল হয়ে বসে জবাব দেন, কি করে বোর ছাড়া থাকবো তুমি বলো তো পাপা? 26 বছর যাবত দেখে আসছি তুমি মামুনকে ছাড়া একটা দিনও থাকছো না। আমি তো তোমার শিখেই শিক্ষিত হয়েছে, তোমায় আমি অপমান করতে পারবো না। হতভম্ব হয়ে যায় আনোয়ার। বেশ বুঝতে পারে ধমকে কথা বলার ফলাফল হাতে নাতেই দিল। আশা বেগম লজ্জায় আঁচল টেনে মুখ ঢেকে ফেলেছেন। তারেকের রাখি পল্লব বড় বড় হয়ে গেছে। পরপর দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে তারেক, দেখুন মন্ত্রী সাহেব, দেখুন নিম্পি সাহেব, আপনার ছেলে না জানে ভদ্রতা, না জানে সভ্যতা, আর না আছে যোগ্যতা। পারি শুধু মারামারি কাটাকাটি করতে, পড়ালেখাও সে ভালো না। এমন ছেলের হাতে আমি আমার কলিজার টুকরাকে তুলে দেব বলেন? ও যোগ্য আমার মেয়ের? আপনার ছেলেকে বলুন নিজেকে বদলাতে। আই প্রমিস, নিজেকে পাল্টে যদি নিজের একটা পরিচয় তৈরি করতে পারলি, সেটা আমি ভেবে দেখব। তারেকের কথা ভালো লাগে না আনোয়ারের। একটা মেয়ের জন্য নিজের ছেলের যোগ্যতার দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আনোয়ার যথেষ্ট প্রভাবশালী বিজনেসম্যান, তার যা অর্থ আছে অর্ণবের বাচ্চা কাচ্চারা রাজার হালে রাজত্ব করে যেতে পারবে। কখনো ছেলেকে চোখ নিয়ে কথা বলেনি আনোয়ার। সেই ছেলেকে আজকে যোগ্যতা নিয়ে অপমান করা হলো। অর্ণবের মুখের দিকে তাকায় তিনি। এই অপমানের জবাব কি তার ছেলে দিবে না? একটা মেয়ের জন্য মান সম্মান খেয়ে বসবে? আনোয়ারকে ভুল প্রমাণিত করে অর্ণব স্পষ্ট স্বরে বলে ওঠে, আমি যদি নিজেকে পাল্টে ফেলি তাহলে আপনার মেয়েই তো আমার যোগ্য থাকবে না। তার ছেলে হেসে তারেক বলে ওঠে, আমার মেয়ের যোগ্য আগে হয়ে ওঠো, তারপর সেটা দেখা যাবে। মাথা নিচু করে ফেললাম না, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে বলে ওঠে, আমি অথের তনির মুখ থেকে সব শুনতে চাই যে আমি ওর যোগ্য নেই। তারেক বোধহয় জানতো এমনটাই হবে। সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে পড়েন। হুঙ্কার ছেড়ে ডাকেন তনিকে। তনি সবই বিছানায় গায়ে লিয়ে দিয়েছিল। অথই ওয়াশরুমে ঢুকেছে, বাবাটাকে দৌড়ে আসে। দূরে দূরে বুক কাঁপছে তার। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তার সাথে, ঠিক জানে সে। তারেকের পাশে দাঁড়ায় তনি হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে বাবা? তারেক কিছু বলার আগে অর্ণব বলে ওঠে, তোমার বাবা বলেছে আমি নাকি তোমার যোগ্য নেই, তোমার মতামত বলো। শুকনো ঢোক গেল তনি। মাথা তুলে এক নজর তাকা অর্ণবের মুখ পানে। বিলাই আঁখি জোড়া টকটকে লাল রং ধারণ করেছে। ভীষণ রেগে আছে সে। মনটা আনচান করে ওঠে তনির। বাবা বলেছে মানে তাকেও সেটাই বলতে হবে। বাবার মুখের উপর কথা বলার সাধ্য কোনোকালই তনির ছিল না, আজকেও নেই। তবে অর্ণব তার যোগ্য নয়, কথাটা মানতে মন সায় দিচ্ছে না। অ্যান্সার ইমিডিয়েট, ধমকে বলল অর্ণব। কেঁপে ওঠে তনি। বাবার হাতখানা ঝাপটে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে ওঠে, বাবা যা বলেছেন তাই ঠিক। অর্ণব বোধহয় একটু আহতই হলো। আশা করেছিল তন্নি বলবে বাবা ভুল বলছেন। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকে অর্ণব। তারেকের বিশ্বজয় হাসি হাসে। আগে নিজে যোগ্য হও, তারপর আসবে আমার কাছে আমার মেয়ের হাত চাইতে। ততদিন আমার মেয়ের আশেপাশেও আসবে না তুমি। সঙ্গে সঙ্গে অন্য জবাব দেয়, যেন জবাব তার জিহ্বার আগেই ছিল। আমি যদি সাকসেস হই, আই এম সরি টু সে, আপনার মেয়ে আমার যোগ্য থাকবে না।
আমার পাপা মানিকগঞ্জের শ্রেষ্ঠ ধনী তালিকায় প্রথম স্থানে রয়েছে, আর আপনারা মধ্যবিত্তের তালিকায় সর্বনিম্ন স্তরে রয়েছেন। টাকা পয়সার হিসাব তো বাদই দিলাম, কারণ আমি আপনার মেয়েকে চেয়েছিলাম। আপনার মেয়ে আহামরি কোনো সুন্দরী কোনো নারীও নয়, পারফেক্টও না, তবুও চোখে ধরেছিল। আনফর্চুনেটলি ভালোবেসে ফেলেছিলাম। আমার ধারণা ছিল সেও আমাকে আমার মতো করেই পছন্দ করে, তবে ভুল ছিলাম আমি। আপনার মেয়ের যোগ্যতা লাগবে। ওর কি যোগ্যতা আছে? গায়ের রং শ্যামলা, ধপধপে ফর্সাও না, লম্বাও নয়, বোকা, আর সব থেকে ইরিটেটিং যে বিষয়টা, অতিরিক্ত নেকা। আপনারা দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান। বিয়েটা যখন করে ফেলেছি, দ্রুত ডিভোর্সও দিয়ে দেব। বুকের ভেতরটা অসম্ভবভাবে কাঁপছে তন্নি, পা ভেঙে আসছে। নিজের শরীরে ভর সইতে পারছে না সে। বাবার হাতটা আর একটু শক্ত করে ধরে নেয়। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, থুতনি ঠেকেছে বুকে। অপ্রিয় কিছু সত্যি কথা, আসলে তন্নি নেকা আর বোকা। তারেক আঙ্গুল তুলে কিছু বলতে চায়। অর্ণব নিজেও আঙ্গুল তুলে ধমকে বলে ওঠে, বের হতে বলেছে আমার বাড়ি থেকে। আপনার ভাষণ শুনতে ইচ্ছুক নই আমি। আমার বাড়ি থেকে বের হয়ে যান। থমথমে মুখে তন্নির হাত ধরে বেরিয়ে যায় তারেক। শেষবারের মতো মুখ তুলে তাকায়নি তন্নি। মাথা নিচে করে বেরিয়ে এসেছে। তবে কি শেষ হয়ে গেল তাদের গল্পটা? অর্ণব নাও পাগলটা কি আর তন্নিকে মায়াবতী বলে ডাকবে না? গভীর রাতে হুটহাট বাড়িতে চলে যাবে না? গলায় থাকা কালো তিলটাতে চুমুও খাবে না? তন্নি তার বাবার সাথে চোখের আড়াল হতেই অর্ণব তার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আমি আজই সিঙ্গাপুর চলে যাব। সিদ্ধান্ত জানিয়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হয় অর্ণব। আনোয়ার জিভ ধারা ঠোঁট ভিজিয়ে নেয়। কয়েক মাস যাবৎ সিঙ্গাপুর যাওয়ার তোড়জোড় করছে অর্ণব। আনোয়ারই সহায়তা করেছে। আজকে রাত 11টায় ফ্লাইট ছিল। অর্ণব জানিয়েছিল আজকে যাবে না, ফ্লাইট মিস করবে। বাসায় ফিরে তারেক নিজে নিজে দীর্ঘ সময় বিলাপ বকেছে। মাথা নিচু করে তন্নি শুনেছে। অথের সাথে কথা বলাও বন্ধ। তন্নির থেকে ফোনখানাও নিয়ে নিয়েছে তারেক। এক সপ্তাহের মধ্যে শহর ছাড়ার খবরটাও জানিয়ে দিল তারেক। বাবার বকা শুনে ধীরে পায়ে নিজের রুমে চলে যায় তন্নি। দরজা আটকে খানিকক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে সে। পরপর ধপ করে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে বলে ওঠে, আপনার জন্য আমি অথৈকে হারিয়ে ফেললাম অর্ণব। কেটে যায় 4 বছর। তন্নির এখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এই 4 বছর একবারও দেখা হয়নি অথৈর সাথে। এসএসসি পরীক্ষার সিট পড়েছিল দুজনের দুই স্কুলে। সেদিন তন্নি বুঝেছিল ভাগ্যও চাচ্ছে না তার আর অথৈর দেখা হোক। রাত 10:40। তারেক 2 ছেলেমেয়েকে নিয়ে পড়তে বসেছে। বরাবরই তন্নি লেখাপড়ায় ফাঁকি দেয় না। বাবার দেওয়া সকল পড়াই ঠিকভাবে সম্পন্ন করেছে সে। তামিমটা অবশ্য ফাঁকিবাজ, সে হোমওয়ার্ক করেনি। মস্ত বড় মোটা লাঠি নিয়ে বসেছে তারেক। হোমওয়ার্ক না দেখাতে পারলে পিঠে ভাঙবে। তামিমের এখন একটাই কাজ, তারেককে হোমওয়ার্কের কথা ভুলিয়ে দেওয়া। তাই লাঠিখানার দিকে এক পলক তাকিয়ে বলে, দেখো বাবা, একদিন আমার নামেই সবাই তোমাকে চিনবে। তামিম শার্টের কলার ঠিক করে বলে, কি করে? তারেকের সন্ধিহান গলার স্বর। তনিও মন দিয়েছে তামিমের দিকে। কি বলতে চলছে তার বিচ্ছু ভাই জানাটা দরকার। দুই 300 মেয়েকে তুলে এনে বিয়ে করব। সমাজ আমার লাভগুরু মানবে। পত্রিকা আমার পিকচার বের হবে। আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমন্ত্রণ করা হবে। তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, বন্ধুগণ, আমি লাভগুরু হওয়ার আগে
অনুপ্রেরণা পেয়েছি আমার বাবা অশিক্ষিত টাকলুর রহমান আর আমার বস অর্ণব চৌধুরী থেকে। তখনই সবাই চিনবে তোমায়। দক্ষিণে জানালাটা খোলা, নীল রঙের পর্দা দুলছে বাতাসের তালে তালে। ভোরে মিষ্টি আলোর প্রতিফলন ঘটেছে গোটা কক্ষ জুড়ে। গভীর তন্দ্রা করে আবদ্ধ অর্ণবের রাখি পল্লব যেন ঝলসে দিচ্ছে সূর্যের আলো। বিরক্তিতে চোখ মুখ উচকে ফেলে সে। হাত ধরা আড়াল করার চেষ্টা করে মুখখানা, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে অগত্যা বিরক্ত হয়ে উঠে বসে সে। মাথাটা চিনচিন ব্যথা হচ্ছে। পর্যাপ্ত ঘুম না হওয়ার ফল এটা। নয়ন জোড়া ভারী ভারী লাগছে। ট্রেনেও খুলতে পারছে না যেন। তবুও জোর করে নয়ন মেলে এবং সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলে। ডান হাতটা আপনা আপনি কপালে চলে যায়। দুই ভুঁয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সেভাবেই বসে থাকে অনেকক্ষণ। আমি তন্নিকে দেখেছি। ট্রাস্ট মি আপনি, ওটা তন্নিই ছিল। অর্ণবের কর্ণকুরে প্রবেশ করে মেয়েলির চিকন কণ্ঠস্বর। উচ্চস্বরে চিল্লিয়ে বলা হচ্ছে। পুনরায় নয়ন মেলে তাকায়। এখন অসুবিধা হচ্ছে না। হাঁটুর নিচে থাকা পাতলা কম্বলটি সরিয়ে ফেলে। পেটানো পেশিবহুল শরীরখানা দৃশ্যমান। উদরে দুটো ভাঁজ পড়েছে। প্রশস্ত বুকের বাঁ পাশে চিকন সরু একটা দাগ টানা। বুকে অবস্থিত কয়লার মতো কালো স্থানের উপর দিয়ে বয়ে গিয়েছে। ধপধপে ফর্সা বুকে দাগখানা স্পষ্ট উঠে উঠেছে। বালিশের পাশে ফোন চার্জে রাখা হয়েছিল। চার্জ হতে ফোন খুলে খাটের পাশে অবস্থিত টেবিলে অযত্নে ফেলে রাখে। পুনরায় আবার ভেসে নিধি আপুকে দাভাই কি করে নোজপিন গিফট করতে পারলো? আমাকে তো একটা চকলেটও কিনে দেয় না। হাই তুল অর্ণব আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়িতে নজর গোলায়। 9:40 কিছুটা বিচলিত হলো বোধহয়। দ্রুত ভঙ্গিমায় বিছানায় হাত হতে নামে। ফ্লোরে পাজারে ফেলে চটজলদি কোমরখানা ভাঁজ করে ফেলে। বিছানা চাদর টান টান করে বালিশটা গুছিয়ে রাখে। চুলে হাত বুলাতে বুলাতে দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করে গোসল দিয়ে বের হয় একই ভঙ্গিমায়। কালো রঙের প্যান্ট এবং সাদা টি শার্ট গায়ে চাপিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হাত বোলায় কুচকুচে কালো দাড়িতে। গতকালের নতুন নকশায় কেটেছে দাড়িগুলো। আদলের ধরনখানে যেন পাল্টে গেছে। ফর্সাকালে লাল লাল দুটো ব্রণ উঠেছে। বিরক্ত হলো বোধ হয়। ছেলে মানুষের ব্রণ উঠবে কেন? সেলফোনটা বেজে ওঠে। ধীর গতিতে ফোনখানা তুলে পুরুষালী শক্তপোক্ত হাতের আঙুল নাড়িয়ে কল কেটে দেয়। পরপর সাইলেন্ট বাটনে চেপে ফের অযত্নে ফেলে রাখে। পুরো ওষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে একটা শব্দ, ডিসকাস্টিং। পরপর ভেসে আসা আশা বেগমের আদরে ডাক, আব্বা উঠেছ? অনেক বেলা হয়েছে। অর্ণব গম্ভীর স্বরে জল দেয়, আসছি। অথৈ এবং আর্থিক গল্পগুজব এখনো শেষ হয়নি। মহা চিন্তিত দুই বোন। চিন্তার বিষয়টা তনি। অথৈ বলেছে তনিকে দেখে, কিন্তু আর্থি মানছে না। এটা নিয়ে জল ঘোলা করে চলেছে দুজন। অন্য বন্ধুর পানে এক নজর তাকিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। আশা বেগম অতি যত্নে ছেলেকে খাবার পরিবেশন করতে থাকেন। কাঁটা চামচে বের ধরে ছুরির সাথে ছোট ছোট পিস করে তার মুখে পুরে নেওয়া। পরপর চুমুক বসে জুসের গ্লাসে। অথৈ আরো একবার তন্নির নাম ধরে উচ্চারণ করতে যায়। মুখের খাবার খেলে অনর শান্ত স্বরে বলে, অথৈ জলদি রেডি হয়ে এসো, আমাদের বেরোতে হবে। অথৈ এবং আর্থি ঢের বুঝতে পারে অর্ণব তনিকে নিয়ে কোনো আলোচনা শুনতে চাচ্ছে না। দুই বোনের লেজ গুটিয়ে নিজ কক্ষের দিকে ছুটে। দ্বিতীয়বার খাবার মুখে পুরার আগে আশা বেগমকে উদ্দেশ্য করে বলে, মামাম তুমিও চলে যেতে পারো। মলিন হাসে আশা বেগম, হাত বুলিয়ে দেয় ছেলের মাথায়। বলে ওঠে, তোমরা যাও। মাথা দুলিয়ে নিজের পেটে মনোযোগ দেয় সে। আশা বেগম মুগ্ধ নয়নে ছেলেকে দেখে থাকে। 4
4 বছর বাদে সামনে থেকে দেখছে সে। গতকাল রাতেই তার ছেলে দেশে ফিরেছে। বৈশাখ মাসের 2য় সপ্তাহ চলছে। কালবৈশাখী ঝড় আসবে না, এটা হতে পারে? সারাদিন কাকফাটা রৌদ্র খাওয়া করেছিল। বাতাসের ছিটে ফোটাও ছিল না কোথাও, একটা গাছের পাতাও নড়েনি। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ ও পশু পাখি। কিছু মুহূর্তের ব্যবধানে প্রবল বেগে বাতাস বইছে। যখন তখন আসমান ফেটে জমিন পানিতে ভেসে যাবে বলে মনে হচ্ছে। মাঝ রাস্তায় জুতো জোড়া ছিঁড়ে গেছে তনির। বা হাতে জুতো ধরেছে, ডান হাতে ধরেছে গাউনের কিছু অংশ, যাতে দৌড়াতে সুবিধা হয়। না দৌড়ালে বৃষ্টির কবলে পড়বে নির্ঘাত। তবে দৌড়ের শেষ রক্ষা হয়নি। বাড়ির কাছাকাছি আসতেই প্রবল ঝড়ের বর্ষণ ঝমঝম করে জমিনে গড়িয়ে পড়ে। ভিজে যায় তন্নির মাথা সহ জামার কিছু অংশ। পা জোড়া কাদায় মাখামাখি হয়ে যায়। অতি দ্রুত গেট অতিক্রম করে বাড়ির সামনে মেইন ডোরের সামনে দাঁড়ায় তন্নি। জুতো নামিয়ে জামা হাতে পানি ছাড়ায় চেষ্টা চালায়। মনে মনে হতাশ নিঃশ্বাস ফেলে। রাজকীয় বাড়িতে নিশ্চয়ই কাদা পায়ে ঢোকা যাবে না। নামি দামি অতিথিদের মাঝেও বোধহয় আধভেজা তন্নিকে অ্যালাউ করবে না। মেইন ডোরটা খোলাই ছিল। উকি ঝুঁকি মেরে দেখতে থাকে ভেতরটা। মানুষ কিচকিচ করছে। আভিজাতের ছোঁয়া সকলেই সেজেছে ভিন্ন রূপে। বাবা, ভাই বা মা কাউকে দেখতে না পেয়ে আশাহত হয়তো নেই। ফোনটাও কাছে নেই। এক্সকিউজ মি, তুমি নোংরা পায়ে এসে দাঁড়িয়েছ কেন? চমকায় তন্নি। থমথমে মুখে তাকায় সামনে থাকা রমণীর পানে। রেগে আছে বেশ বুঝতে পারল, তবে পাল্টা জবাবের মতো কোনো কথা খুঁজে পায় না। আমতা করতে থাকে। মহিলাটি বলল, মানলাম বৃষ্টি থেকে বাঁচতে এখানে এসে দাঁড়িয়েছ, তাই বলে এখানেই? আরও তো বাড়ি ছিল, মতলব কি তোমার? দেখেছো এই বাড়িতে অনুষ্ঠান, অমনি সুযোগ পেয়ে ঢুকে গেলে? বের হও বলছি। আশ্চর্য হয় তন্নি। ললাটে 3টে ভাঁজ ফেলে সরু দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে তন্নি। বেশ চেনে মেয়েটাকে। আজকে এই মেয়েটারই বার্থডে। অমন তাকিয়েছো কেন? বের হতে বললাম তো আমি। কোমরে হাত দিয়ে কর্কশ গলায় বলে ওঠে মেয়েটি। তন্নি এবার কিছু বলার প্রস্তুতি নেয় ঠিক তখনই ভেসে আসে পরিচিত এক কণ্ঠস্বর। নয়না, হোয়াট হ্যাপেন্ড? নয়না আহ্লাদি হয়ে হাত জড়িয়ে ধরে অর্ণবের। নালিশে সুরে জানায়, দেখো না অর্ণব ভাইয়া, এই মেয়েটা কাদা পায়ে ভিতরে ঢুকে যাচ্ছিল। ভিখারির মধ্যে চলে এসেছে খাবার খেতে। আমি ঢুকতে দিচ্ছি না। অর্ণব তাকায় তন্নির পানে। কপাল কুচকে সরু দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে পরপর দৃষ্টি ফিরিয়ে শান্ত গলায় বলে, ছেড়ে দাও, চলো তুমি, তোমার ড্রেসে কাদা লেগে যাবে। নয়নাকে আর কিছু বলতে না দিয়ে নিয়ে যাও না। তন্নি মলিন হাসে, নিজের দিকে তাকায়। 1500 টাকা দিয়ে গাউনখানা কিনে দিয়েছিল বাবা। আজকেই প্রথম পড়েছে। জুতো জোড়া কিনেছিল ঈদে, 3বার পড়েছে, আঠা খুলে গিয়েছে। চামার দিয়ে সেলাই করে নিল, বছরখানেক পড়তে পারবে অনায়াসে। বড় লোকদের কাছে এগুলো ভিখারির বেশ। মলিন হেসে বৃষ্টির মধ্যেই নেমে পড়ে তন্নি। বাবা শিখিয়েছে, যেখানে সম্মান নেই সেখানে থাকাটা বোকামি। জুতো জোড়া তুলতে ভুলে গিয়েছে বোধহয়। অথই পেছন থেকে তন্নিকে দেখে। চুল দেখে বুঝে ফেলে এটা তন্নি। হাতে থাকা জুসের গ্লাস রেখে বৃষ্টির মধ্যে বেরিয়ে যায় তন্নিকে ডাকতে ডাকতে। বৃষ্টির শব্দে অথই ডাক তন্নির কানে পৌঁছায় না। পৌঁছালে হয়তো থেমে যেত। একবার চাপড়ে জড়িয়ে ধরতো তার অথইকে, কেঁদে ফেলতো হাউমাউ করে, চিৎকার করে বলতো, আমি তোকে ভীষণ মিস করেছি অথই, তোকে ছাড়া ভালো ছিলাম না আমি।
মাঝ রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ে অথই। দীর্ঘদিন বাদে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে পেয়েও ছুতে পারল না। মায় ভরা মুখখানার পানে তাকিয়ে কলিজা ঠান্ডা করতে পারল না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? কষ্টে বুক ফেটে কান্না পাচ্ছে তার। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার চিৎকার করে কেঁদে ওঠে। মানুষ বলে না, মৃত্যু মেনে যাওয়া যায়, কিন্তু অবহেলা নয়। অথবা এতগুলো বছর পাগলের মতো খুঁজেছে তন্নিকে। পরীক্ষার মধ্যে 8 ঘন্টা দেরি করে হলে ঢুকেছে। এই 8 ঘন্টা গেটের কাছে দাঁড়িয়ে থাকতো তন্নিকে দেখবে বলে। শহরে অলিতে গলিতে খুঁজেছে। নামাজ শেষে বহুবার আল্লাহকে বলেছে একবার দেখা করিয়ে দিতে তন্নির সাথে। বন্ধুর জন্য বন্ধু কি এতটা পাগল কখনো হয়? অথই হয়েছে। প্রতি মুহূর্তে অথৈর মনে হয়েছে তন্নি ছাড়া সে চলতে পারবে না। সত্যি পারেনি। সুখকর ছিল না দিনগুলো। কলেজে আর নতুন বন্ধু হয়নি তার। ক্লাসও করেনি তন্নিকে ছাড়া। আজকে তন্নি কি তাকে দেখেনি, নাকি দেখেও না দেখার ভান করে চলে গেল? এতটাই অপছন্দ করে অথৈকে। কিন্তু অথৈ কি করেছে? তার কি দোষ? এভাবে অথৈকে কেন কষ্ট দিচ্ছে? তবে কি কখনোই ভালোবাসেনি তন্নি? বৃষ্টির স্রোত ধীরে ধীরে যেন বাড়ছে। প্রতিটা ফোঁটায় ভেসে যাচ্ছে অথৈর চোখের পানি। ভারী মেকআপের বলে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কাল করা চুলগুলো হতে টপ টপ করে পানি পড়ছে। সাদা রঙের গর্জিয়াস গাউন ভিজে শরীরের সাথে সেটে গেছে। নিজের চিৎকার নিজের কান অব্দিও পৌঁছেছে না বৃষ্টির শব্দে। শুধু গলাটা ব্যথা করছে। হাতে জুসের গ্লাস নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে অর্ণব। দৃষ্টি শূন্যে। আকাশ পাতাল ভাবছে বোধহয়। নয়না এতক্ষণ যোগের মতো লিপটে ছিল তার। নয়না এতক্ষণ যোগের মতো লিপটে ছিল। কিছু মুহূর্ত আগে নিধি নিয়ে গেছে তাকে। অর্ণব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বস, ভালো আছো? বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরে দৃষ্টি ঘুরে অর্ণব ঘাড় বাঁকিয়ে তাকায় এবং মুখে হাসি ফুটে ওঠে। তামিমও হাসে। তারা বাঁকা দাঁতে সে হাসি ছিল অপূর্ব। কালো রঙের শার্টখানা ফর্সা নাদুস নাদুস শরীরে একদমই মানুষই। মাথা ভর্তি ঝাঁকড়া চুল। ঠোঁটের কোণে হাসি চড়া হয় অর্ণবের। একদম তার মধ্যেই হয়েছে তামিমের চুলগুলো। ও বস, ভালো আছো? অর্ণব জুসের গ্লাস নামিয়ে 2 হাতে তামিমকে শূন্যে তুলে টেবিলে বসিয়ে দেয়। এবার দুজনের মাথা সমান সমান লাগছে। ফোলা ফোলা গাল দুটো টেনে অর্ণব জবাব দেয়, ভালো আছি। তুমি ভালো আছো? খুব ভালো নেই। অশিক্ষিত টাকলু রহমান আমার জীবনটা ছারখার বানিয়ে দিল। তামিমের আহাজারি জড়িত কথায় বেশ আগ্রহ প্রকাশ করে অর্ণব। যেন শুনতে যাচ্ছে ঠিক কিভাবে তার জীবন ছারখার বানাচ্ছে। তবে তামিম কিছু একটা ভেবে চিন্তিত হয়ে ওঠে। ও তেরি, আমি তো এসেছিলাম আপ্পিকে খুঁজতে। আমার আপ্পি এলো না যে? অর্ণব ফুঁস করে শ্বাস টেনে বলে, তোর আপ্পি চলে গেছে। তামিম বলে ওঠে, কেন কেন? এই বৃষ্টিতে কোন বলদ চলে যায়? অর্ণব বলে ওঠে, তোর বাপের গোয়ালের বলদ যায় শালা। বিড়বিড় করে বলে ওঠে অর্ণব, তবে মুখে কিছু বলে না। তামিম দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক সেসব, আব্বি গেছে তো গেছে, কি আর করার। তুমি তো এসেছো, এবার আমার প্রবলেম সলভ করে দাও। অর্ণব বলে ওঠে, করবো। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ? আগে বল, পারবি? তামিম শার্টের কলার ঠিক করে বলে, তামিম পারে না এমন কিছু আছে দুনিয়ায়? অর্ণব হাসে, তবে জবাব দেয় না। বৃষ্টির প্রবল এখনো কমেনি।
এই বৃষ্টি যেন পুতলি বেঁধে চলে এসেছে কিছুদিন জমিনে বসবাস করবে বলে। সাথে করে বাচ্চা কাচ্চাও নিয়ে এসেছে। বৃষ্টির বাচ্চা হচ্ছে বাতাস। এতে অবশ্য তন্নির মাথা ব্যথা নেই। থাকুক না বৃষ্টি, তবে কিছুক্ষণের জন্য যাক। এভাবে একদারে জমিন ভাসিয়ে দিতে থাকলে বাবা মা বাসায় ফিরবে কী করে? আর তারা না ফিরলে ভীতু তন্নি একা একা রাত্রি যাপন করবে কী করে? এত সব ভাবনা মাঝে তন্নির মস্তিষ্কে উদয় হয় অর্ণবের নামের পুরুষটির অবয়ব। কি সুন্দর দেখতে হয়েছে মানুষটি, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তবে তন্নি আর কখনো দেখবে না, চোখও জোড়াতে চায় না। থাকুক না তৃষ্ণার্ত, বুঝুক শূন্যতা। কথা আছে না, সব পেলে নষ্ট জীবন। অন্তত জীবনে মর্মগ্রস্ত অর্ণব নামক পুরুষটি না পাওয়ার খাতায় থাকুক না। বাতাসে তেজ বেড়েছে। বৃষ্টির ফোঁটা জানালার গ্রিল ভেদ করে ভিজিয়ে দিতে যাচ্ছে তন্নিকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সত্তা। অজ্ঞতা জানালা বন্ধ করে দেয়। মানিকগঞ্জ শহর ছেড়ে 5-6 কিলোমিটার দূরে একটা শহরে তাদের বসবাস। 5 তলা বিল্ডিংয়ে 4th তলায় থাকে তারা। ওড়নাখানা বেশ ভিজেছে। গা হতে ওড়নাটা খুলে ফেলে তন্নি, ছুঁড়ে ফেলে চেয়ারে। থাকুক সেখানেই, বৃষ্টি কমলে কিংবা কাল রোদে উঠলে মেলে দেওয়া যাবে। তখনই হন্তদন্ত তামিম দৌড়ে ঢুকে পড়ে তন্নির রুমে। হাঁপাতে হাঁপাতে হাতের ওয়ালেট খানা এগিয়ে দিয়ে বলে, আপনি দেখো, অনুষ্ঠান বাড়িতে কেউ এটা ফেলে রেখে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, আমি পেয়ে নিয়ে এসেছি। তামিমের হাত থেকে ওয়ালেটটা নিয়ে উল্টে পাল্টে দেখে তন্নি। ওজন দেখে মনে হচ্ছে বেশ অনেক টাকাই রয়েছে। বাবাকে দাও গিয়ে। না না আপনি, বাবা আমাকে চাপড়ে পিঠে ছাল তুলে ফেলবে। তুমি দেখো তো ভেতরে অ্যাড্রেস বা নাম্বার পাও কিনা, তাহলে তাকে কল করে জানিয়ে দাও এবং কাল চুপি চুপি গিয়ে দিয়ে আসবে। তন্নির ছোট ছোট নয়নে তাকে তামিমের পানে। তামিম শুকনো ঢোক গিলে বলে, একমাত্র ভাই না আমি তোমার, বাবাকে দিয়ে মার খাওয়াতে বুক কাঁপবে না তোমার? দীর্ঘশ্বাস ফেলে তন্নি, বলে ওঠে, যাও তুমি, আমি দেখছি। তামিমকে আর পাইকে এক দৌড়ে চলে যায় সে। ওয়ালের সাথে বিছানায় বসে তন্নি। অনুমতি ব্যতীতই চেনটা খুলে ভিতরে দেখতে পায় বেশ অনেকগুলো টাকা, 2টো ডেবিট ক্রেডিট কার্ড, গাড়ির লাইসেন্স এবং একটা বাটন ফোন। বাকি সব রেখে ফোনখানা তুলে নেয় তন্নি। লক খুলে কল লিস্টে ঢুকে একটাই নাম্বার দেখতে পায়। কাল বিলম্ব না করে কল দিয়ে বসে। অর্ণব অপেক্ষার প্রহর গুনছে। সামনে ল্যাপটপ নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে কল? এতক্ষণে তো তামিম পৌঁছে গিয়েছে এবং ওয়ালেটটা হাতে তুলে নিয়েছে তন্নি। তাহলে কল আসছে না যে, আসবে কি? আকাশ কুসুম ভাবনা মাঝেই কর্কর শব্দে কল বেজে ওঠে। একটু চমকায় বোধহয় অর্ণব। জিভধারা ঠোঁটটা ভিজিয়ে 2টো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। অতঃপর রিসিভ করে কানে তোলে। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে ব্যস্ত স্বরে শুধায়, কে বলছেন? তন্নির বুক কেঁপে ওঠে। এই কণ্ঠস্বরটা বেশ ভালো করে চেনে সে। যুগের পর যুগ কেটে যাবে, তবু এই কণ্ঠস্বর কখনোই ভুলবে না তন্নি। কে বলছেন? জলদি কথা বলুন, কাজ করছি আমি। ভীষণ ব্যস্ত বোধ হয়। তন্নি চোখ বন্ধ করে বলে, আমি। অর্ণব জিজ্ঞেস করে, আমিটা কে? তন্নি বলে, আমি তন্নি। অর্ণব বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি? যে নাম বললেই চিনে ফেলবো আপনাকে, আশ্চর্য তো। রাগ হয় তন্নির, চিনতে পারছে না, অথচ একদিন তুলে নিয়ে বিয়ে করেছিল তাকে। এত সহজে ভুলে যাওয়া যায়? দুমুখো সাপ একটা।
রাগ মনে রেখে দাঁতে দাঁতে চাপলে বলে, অথৈর বন্ধু ছিলাম আমি। অর্ণব বাঁকানে ফোন রেখে ডান হাত ধরা ল্যাপটপের কিবোর্ডে আওয়াজ তুলতে তুলতে বলে, ও নাক বোঝা তন্নি, বলদ টাইপের, পাটের মতো লম্বা চুল আর গরুর মতো চোখ, ওই তন্নি আপনি? স্তব্ধ হয়ে যায় তন্নি। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকে। নিজের উপর এই ভয়াবহ বিবরণ কখনই সে আশা করেনি। পর মুহূর্তেই রাগে জল শক্ত করে আসে। চিৎকার করে বলে ওঠে, শয়তানের বাচ্চা, তোর ওয়ালেট আমার কাছে, নিতে আসিস, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো তোর। পাটের মতো লম্বা চুল দিয়ে তোকে ফাঁসি দেবো আমি, তোর চোখ তুলে লুডো খেলবো। তোর ডেবিট কার্ড আর গাড়ির লাইসেন্সটা গঙ্গা থেকে তুলে নিস তুই। ঘড়ি কাটে রাত 3:40। ঘুম নেই তন্নির চোখে। বেলকনিতে বসে আসমানে পানে তাকিয়ে আছে সে, হাতে ছোট ফোনখানা। এমনিতে কখনোই তন্নি বেলকনিতে বসে না, তার কারণ সামনের বিল্ডিংয়ে থাকে সাগর, মানে আর্থিক শ্বশুরবাড়ির লোকজন। তন্নিকে দেখলেই সাগর কথা বলতে শুরু করে। তন্নিও এড়িয়ে যেতে পারে না। অর্ণব দেশে না থাকায় আর্থি এবং সিয়ামের বিয়েটা আটকে রয়েছে, সাগরে থেকে শুনেছে। মাঝে মধ্যে দেখা হয়, কিছু সময় গল্প করে, কখনো কখনো কাছে পিঠে কোথাও ঘুরতেও যায় তারা। অথই পরে সাগরই হয়ে উঠেছে তন্নির বেস্ট ফ্রেন্ড। দারুণভাবে ভালো রেখেছে তন্নিকে, কখনোই মন খারাপ করতে দেয় না। মাঝে মাঝে তন্নি ভাবে, সাগর আর তামিম না থাকলে কী যে হতো তার, কীভাবে বাঁচত, কী করে সামলাতো নিজেকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি। ঢের জানে অর্ণব তার সাথে কথা বলার জন্যই তামিমের কাছে ওয়ালেটটা পাঠিয়েছে। লোকটা হয়তো এখনও মনের কোণে কোথাও একটু তন্নিকে যত্নে রেখেছে, কিন্তু তাদের মিল যাওয়া অসম্ভব। ভুল পথে আর পা বাড়াবে না তন্নি। মনে মনে কথা সাজিয়ে নেয়, অর্ণব ফের কল করলে অকপটে বলে দিবে সাজানো গোছানো কথাগুলো। তখনই কেঁপে ওঠে হাতের মুঠে থাকা কালো রঙের ফোনখানা। তন্নি একটু চমকায়, হাত দুটো কেঁপে ওঠে, বুকের ভেতর টিপটিপ শব্দ করছে। নিজেকে যতই স্বাভাবিক রাখার চেষ্টা করুক না, মনটা ততটাই বেসামাল হয়ে ওঠে। সময় নেয় না তন্নি, রিসিভ করে কানে ঠেকায়। ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী আকর্ষণীয় কণ্ঠস্বর বলে ওঠে, একটা সময় আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, সেই হিসেবে ওয়ালেটটা ফিরিয়ে দাও। হাসি পায় তন্নি। 29 বছর টকবকে যুবক যদি 20-21 বছরের ছেলেদের মতো ইমেচিওর বিহেভিয়ার করে, হাসি পাবে না? মুখের উপর কথাখানা বলতে ইচ্ছে করলো তন্নি, তবে আর বলল না। ভেবে নেয়, একটা দিন না হয় একটু মজা করা যাক লোকটার সাথে। একটু বাচ্চামো করলে কি ক্ষতি হয়ে যাবে? অবশ্যই যাবে না। ঘুম পাচ্ছে বোধ হয়। কই, এতক্ষণ তো পেল না। এখন হামি আসছে। তন্নি হামি দিয়ে বলে, 10 সেকেন্ডের মধ্যে আমার রূপের প্রশংসা করুন, তারপর ভেবে দেখছি। মায়াবতী। জবাবটা বোধ হয় অন্যভাবে জীবের আগায় ছিল। ফের বুক কাঁপে তন্নির। মায়াবতী, ভীষণ ছোট্ট নিছক একটা শব্দ, তবু কিছু একটা রয়েছে যা হৃদয় কাঁপিয়ে তুলতে সক্ষম তন্নির। পরমধ্যে ভেসে ওঠে একই কণ্ঠস্বর হতে কিছু তিক্ত বাক্য। মায়াবতী, প্রশংসা নয়। তুমি আবার প্রশংসা ভেবে আকাশ উড়ো না। বলের তামিমের হাতে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম কিছু বলার জন্য। কথাগুলো নিশ্চয়ই প্রেমমূলক হবে না, তবে তোমার জেনে রাখাটা জরুরি। কালকে ভার্সিটি শেষে আমার সাথে দেখা করবে। চল শক্ত করে ফেলে তন্নি, আঁখিতে অশ্রু জমেছে। কি বলতে চায় লোকটা? বলে উঠবে না তো? তন্নি, ডিভোর্স পেপার কই, দাও আমায়, জমা দেবো কোর্টে, আর বিয়ে করবো নিধিকে।
তন্নি সহ্য করতে পারবে এই আঘাতমূলক বাক্যগুলো? মেনে নিতে পারবে সব? সাইন না করে আলমারির খুব গোপন জায়গায় লুকিয়ে রাখা ডিভোর্স পেপারটা এবার হাতছাড়া হয়ে যাবে? সারা জীবনের জন্য মুছে যাবে তাদের সম্পর্ক? আমি ডিভোর্স পেপার দিব না, মেরে ফেললেও দিব না, কখনোই দিব না। পূর্বের না এবারও কল কাটে তন্নি। অর্ণব সিগারেটের শেষ টান দিয়ে বাকি অংশ ছেড়ে ফেলে। ছাদের রেলিং পেরিয়ে বাইরে চলে যায়। অতঃপর আকাশের দিকে তাকিয়ে ধরতে থাকে। পিড়বিড় করে বলে, ডিভোর্স পেপার তো তোর থেকে নিবও না আমি, নিব তো তোকে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার, মন শরীর দুটোই চাইছে তোকে। একবার সামনে আয়, রাশমি, বাসর না করে আর তোকে যেতে দিব না। পরপর ফের ফোন বেজে ওঠে অর্ণবের। স্ক্রিনে আকাশ নামটা ভেসে উঠেছে। রিসিভ করে অর্ণব। আরেকটা সিগারেট আগুন জ্বালিয়ে বলে, বল, কালকে কি সত্যি আসবি? আব্বা আম্মুকে নানু বাড়ি পাঠাবো? ভয়ের তো কণ্ঠস্বরটা আকাশের। ভীষণ ভয় আছে তার। অর্ণব তাকে দায়িত্ব দিয়েছে বাসা খালি করা, অর্থাৎ আকাশের বাবা মাকে কোথাও পাঠিয়ে দিতে এবং বাসর সাজাতে। কার নাকি অর্ণব তার বুকে নিয়ে বাসর করবে আশিকের বাসাতে। আশিক অবশ্য জানে উকিলের মেয়ের সাথে অর্ণবের বিয়ের কথা, ঝামেলার কথাও জানে। এবার অর্ণবকে বাসর করার সুযোগ দিয়ে বিপদ ডেকে আনবে না তো? পাঠাস না। আমার বউ আর আমার রোমান্স দেখে হাততালি দেওয়ার জন্য রেখে দে তোর বাপ মাকে। শুকনো ঢুক গেলে আশিক। পাঠিয়ে দিয়েছি, ফুলও কিনেছি। গ্রেট, বিকেল আগে সাজানো কমপ্লিট করবে, আর একটা সাউন্ড বক্সেরও ব্যবস্থা করবে। বইয়ের যে তেজ, সাউন্ড বক্স ছাড়া ধরা ছোঁয়া যাবে না। আশিক সম্মতি জানিয়ে কলটা কেটে দেয় আর মনে মনে বলে, তন্নি বোন, ভালো থাকিস, তোর কপালে দুঃখ নাচছে। বরাবর মতোই আজকেও তনি বাবার সাথে বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। তামিম রয়েছে সাথে। তারেক এক হাতে তামিম আর হাতটা শক্ত করে ধরেছে, অপর হাতে তনির হাত ধরেছে। রাস্তাঘাটে আজকে যানবাহনের চলাচল বেশি বেশি হবারই কথা, কেননা এমপির ভোট চলে এসেছে নিকটে। আজ বাদে কাল ভোট হবে। প্রতিটা দলের প্রচারণায় নেমেছে। মাইকে সারাক্ষণ বেজে চলেছে ভোটের জন্য বানানো গানগুলো। তার এই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এসব প্রচারণা তার অপছন্দ। তনি নজর ঘুরিয়ে ঘুরিয়ে আনোয়ার চৌধুরী পোস্টার দেখে যাচ্ছে। দারুণ হয়েছে পোস্টার, সুন্দর লাগছে আনোয়ার চৌধুরীকে। কতদিন সামনাসামনি দেখা হয় না মানুষটিকে। ভোটের দিন দেখা হবে নিশ্চয়ই। তনিও ভোটার হয়েছে, সেও তো যাবে ভোট দিতে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তনির। ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়েছে তন্নি। সাগর দাঁড় করিয়ে রেখেছে তাকে। বলেছে, 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। হঠাৎ তন্নির নজর পড়ে রাস্তার পাশে কালো রঙের জিপের সামনে দাঁড়িয়ে আছে অর্ণব। শুধু দাঁড়িয়ে নেই, কথা বলছে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে। মেয়েটি হচ্ছে নয়না। তন্নি ভেঙচি কেটে নজর ফিরিয়ে নেয়। নিশ্চয়ই এখন নিধিকে রেখে নয়নাকে ধরেছে, চরিত্রহীন একটা। পেয়ে ফেলে সাগরের দিকের জন্য আর দাঁড়াবে না, একাই চলে যাবে। ভাবনা শেষে হাঁটতে শুরু করে। দুপা পাড়ানোর পরে হাতে টান অনুভব করে। কপাল কুঁচকে পেছনে তাকায় তন্নি। নয়না হাত ধরেছে তার। হতাশ হয় তন্নি। ভেবেছিল অর্ণব ধরেছে। সরি আপু, সেদিন না বুঝি কথাগুলো বলে ফেলেছি। তন্নি হাত ছাড়িয়ে নেয় নয়নার থেকে। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় নয়নাকে। ছি, তোমার পায়ের লোমগুলো কি বাজে দেখতে। ছোট ড্রেস পরলে
অ্যাটলিস্ট লোমগুলো রিমুভ করে করতে হয়, জানো না? নয়না লজ্জা পায়। অর্ণবের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আশেপাশে কিছু মানুষ হাসতে থাকে। পর মুহূর্তে তন্নি বলে, সরি ইয়ার, না বুঝি বলে ফেলেছে। মিষ্টি হেসে চলে যায় তন্নি। পেছনে দৌড় দেয় অর্ণব। ভাগ্য বোধহয় আজকে তন্নির সহায় ছিল না, তাই কোনো অটোরিকশা বা সিএনজি খুঁজে পায় না সে। কাঠফাটা রোদ্দুরে পিছছাড়া রাস্তায় দাঁড়িয়ে দিক ওদিক দৃষ্টি ঘোরাতে থাকে অনবরত। যতদূর দৃষ্টি যাচ্ছে শুনশান নীরবতা ছাড়া কোনো যানবাহন কিংবা মানুষের আনাগোনা নেই। থাকবে কি করে? ভার্সিটির পেছনের দিকে এটা। এখানে সচরাচর গাড়ি চলাচল করে না। কলেজ ছুটির পরে 2-4টা রিক্সা কিংবা সিএনজির দেখা পাওয়া যায়। তবে আজকে অনেকক্ষণ আগেই কলেজ ছুটি হওয়ার ফলে সব চলে গেছে। হতাশায় নিঃশ্বাস ফেলে তন্নি। অন্যধারা রোদের আড়াল করতে চায় মুখখানা, তবে পারে না। পাতলা ওড়না ভেদ করে সূর্য মামা চোখে বিঁধে ইতিমধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মনে মনে কয়েকটা কঠিন গালে আওড়ায় সূর্যের উদ্দেশ্যে। শুনল কি সূর্য মামা? অন্য গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে তন্নিকে। অগোছালো রমণীকে বেশ লাগছে। নজর ফেরানো দেয়। মানতেই হবে, ভারী রূপবতী হয়েছে মেয়েটা। আগে এতটা ফর্সা ছিল না, শ্যাম বর্ণের ছিল। এখন ধবধবে ফর্সা হয়ে গেছে। এখন পর্যন্ত চুল দেখার সৌভাগ্য হয়নি অর্ণবের। আগের মতোই লম্বা আছে, হ্যাঁ কেটে ফেলেছে। চুল কাটলে এই অহংকারী বাপের অহংকারী কন্যাকেও অর্ণব চৌধুরী কেটে ফেলবে। অর্ণব বড় বড় পা ফেলে গিয়ে আসে তন্নির নিকট। সামনে গিয়ে দাঁড়ায়। তন্নির নজরে পড়ে। ছোট ছোট চোখ করে তাকায়। আমার ওয়ালেট? হাত পেতে যায় অর্ণব। তন্নি কাঁধে হাতে ব্যাগটা নামিয়ে চেন খুলতে যায়, তবে কিছু একটা ভেবে খুলে না। আবারও কাঁধে ব্যাগ নিয়ে নেয়। আপনার সাথে 5 মিনিট কথা বলবো, আসুন আমার সাথে। বলতে বলতেই পা বাড়ায়। অর্ণব তন্নির পেছন পেছন যায়। 10 মিনিটের মতো হাঁটার পরে রিক্সার দেখা মেলে। পরপর 2টো রিক্সা ওদের দিকে আসছে। তন্নি হাত উঁচু করে রিক্সাওয়ালাদের থামায়। একটা রিক্সায় নিচে বসে পড়ে। অপর রিক্সাটায় অন্যকে উঠতে বলে রিক্সাওয়ালাকে বলে, আমার রিক্সাটা ফলো করেন। অর্ণব কথা না বাড়িয়ে উঠে পড়ে। রিক্সাওয়ালা ফলো করতে থাকে। দীর্ঘ 40 মিনিট পরে রিক্সা থামে পদ্মা নদীর সামনে। তন্নি নিজে রিক্সা সহ অর্ণবের রিক্সার ভাড়াও পরিশোধ করে দেয়। এবারও অর্ণব চুপ। রিক্সাওয়ালারা চলে যায়। তন্নি গিয়ে দাঁড়ায় পদ্মা নদীর একদম পার ঘেঁষে। অর্ণব এগিয়ে যায়, তন্নির পাশাপাশি গিয়ে দাঁড়ায়। তন্নি জিজ্ঞেস করে, আমার পিছু কেন নিচ্ছেন? অর্ণব বোধহয় একটু বিরক্তিই হলো। বলে ওঠে, এক্সকিউজ মি, আমি তোমার পিছু নিইনি, বরং তুমি এনেছো এখান অবধি। তামিমকে দিয়ে ওয়ালেট পাঠানোর কি মানে হয়? এটা পিছনেও নয়। তন্নির কণ্ঠে তেজে স্পষ্ট। আকাশের দিকে তাকায় অর্ণব। ধীর গলায় জবাব দেয়, কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে। কেন? কেন কথা বলতে চাইবেন? আমাদের কথা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলল না, তাকায় তন্নির মুখ পানে। প্রেম আলাপ করতে যাচ্ছিলাম না। সাগরের পেছনে তো আঠার মতোই লেগে আছে তুমি। তোমার সুবিধাবাদী বাপ সাগরে ঘাড়ে তোমাকে চাপাতে চাচ্ছে। রাগ হয় তন্নির। এটাই বলতে এসেছেন উনি? তো সাগরকে বিয়ে করবো আমি। সে করবে সেটা আমি জানি।
বেটার পেলেই গলা জড়িয়ে ধরার স্বভাব তোমার, এবং তোমার বাবা সেটা জানা আছে আমার। অথৈ সাগরকে পছন্দ করে সেটাই বলতে চেয়েছিলাম। তোমাদের লোভে আমার বোন কষ্ট পাবে। চোয়াল শক্ত করে ফেলে তনি, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আঁকি টলমল করছে তার। বেটার খুঁজিনি কখনো। বেটার পেয়ে ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা আমি নেই। মানুষের ইমোশনের দাম আছে আমার কাছে। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিইনি আমি, অমানুষের মতো। বলতে বলতে দুকাল পেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। অর্ণবের মাথা বিগড়ে যায়। দু হাত শক্ত করে ধরে তন্নির বাহুতে ঝাঁকিয়ে বলে, আমার মতামত তোমার উপর চাপিয়েছি আমি? তোমার মত ছিল না? আমিও মানুষ। একটা ছেলে সারাক্ষণ তোমার পেছন পেছন ঘুরছে, রাতে তোমার রুমে যাচ্ছে, চুমু দিচ্ছে, অথচ তুমি চুপচাপ মেনে নিলে। কঠোর গলায় কখনো কিছু বলার প্রয়োজন মনে করলে না। সম্মতি না থাকলে অবশ্যই কঠোর হতে। তন্নির বাহু ছেড়ে দাঁড়ানো একই সুরে আবারও বলে ওঠে, ও ছেলেদের খুব ভালো লাগে তোমার, তাই না? সেক্স করতে ইচ্ছা করে, কিন্তু বিয়ে করতে না। বিয়ে করলি তো একটা ছেলের সাথে থাকতে হবে তোমায়। এখানেই প্রবলেম ছিল, তাই না? তাই অমানুষ পদ্ধতি পেলাম আমি। ভুল আমারই। বিয়ে করাটাই ভুল ছিল আমার। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি। শরীর কাঁপছে তার। এমন জঘন্য কথা অন্য বলতে পারে ধারণাই ছিল না তার। অস্ফুট কণ্ঠে তন্নি বলে ওঠে, আপনার এই মুখটা আর কখনোই দেখাবেন না আমায়। তরতর করে বেড়ে যায় অন্নবেরা। খপ করে তন্নির ডান হাত ধরে ফেলে। আল্লাহর কসম, আজকের পর থেকে তোর সামনে আমি কখনই আসবো না। অথৈর জীবনটাও তোকে নষ্ট করতে দেব না। জাস্ট চুপচাপ আমার সাথে চল। বলতে বলতে টেনে নিয়ে যেতে থাকে তন্নিকে। তন্নি প্রতিবাদ করতে পারে না আর। কান আটকানোর চেষ্টা চালিয়ে পা বাড়াতে থাকে অর্ণবের সাথে। আশিককে অর্ণব গাড়ি নিয়ে আসতে বলেছিল। মেন রোডে উঠতেই আশিক গাড়ির দেখা মেলে। ওদের আসতে দেখে গাড়ির দরজা খুলে দেয় আশিক। অর্ণব তন্নিকে ছুড়ে মারে গাড়িতে, পরপর নিজেও বসে পড়ে। আশিক শুকনো ঢোক গিলে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। 10 মিনিটের মধ্যেই আশিকের বাড়ির সামনে গাড়িটা থামে। অর্ণব দরজা খুলে নেমে পড়ে। তন্নি মৃদু সুরে বলে, আমাকে এখানে আনা মানে কি? অর্ণব বলে, গড প্রমিস করেছি, প্রশ্ন ছাড়া আজকের রাতটা আমাকে দিবি। কাল থেকে তোর মুক্তি। আমি কোনো খারাপ মেয়ে নই যে। তন্নির মুখের কথাটা কেড়ে নিয়ে অর্ণব বলে ওঠে, আমি জানি তুই ভালো মেয়েও না। বিয়ে করেছি তোকে, এখনো ডিভোর্স হয়নি। হক আছে আমার। চুপচাপ আমার কথা মেনে না নিলে ডিরেক্ট চলে যাবো তোদের বাড়িতে। হাঙ্গামা বাঁধিয়ে দিব তারেক রহমানের সাথে। বিরক্তি নিঃশ্বাস ফেলে তন্নি নেমে পড়ে গাড়ি থেকে। অর্ণবের আগে আগে ঢুকে পড়ে বাড়িতে। আশিক দরজা খুলে দিয়ে চলে গিয়েছে। তন্নি ঢুকে পড়ে বাড়িতে। প্রথমেই নাকে লাগে কাঁচা ফুলের গান, পরপর বেলি আর নাম না জানা অনেকগুলো ফুলের গন্ধ। রুমটা যেন ফুলের গন্ধে মমো করছে। উৎস খুঁজতে তন্নি পা বাড়ায় বেডরুমের দিকে। যা ভেবেছিল তাই, বাসর সাজানো হয়েছে। মনের মধ্যে ভয় টানা বাঁধে তন্নি। লোকটা উল্টাপাল্টা কিছু করবে কি? তখনই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের অস্তিত্ব টের পায় তন্নি। পরপর পেটে হাতের ছোঁয়া। চমকায় তন্নি, ছিটকে দূরে যেতে নেয়। শক্ত হাতের বাঁধনে আটকে পড়ে। কামিজের ফাঁকে হাত গুলে দাঁড়ানো। তন্নি কাঁপাকাঁপি গলায় বলে, আজ না অর্ণব, প্লিজ শোনেন না অর্ণব। তন্নির কাঁধ হতে ব্যাগটা নিয়ে সেটা ফেলে দেয় ফ্লোরে। ওনা টেনে সেটাও ফেলে দেয়।
অতঃপর মুখ ডুবিয়ে দেয় তন্নির গলায়। কুচকুচে কালো তুলে একের পর এক চুমু খেতে থাকে সে। তন্নি নিজের সবটুকু শক্তি দিয়ে অর্ণবকে ছাড়ানোর চেষ্টা করতেই বক্ষদেশে চাপ অনুভব করে। যত ছটফট করছে চাপের প্রবণতা ততই বাড়ছে। ব্যথা পাচ্ছে বেশ। থেমে যায় সে। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। অস্ফুট সুরে আর্তনাদ করে ওঠে সে। অন্নবোধে একটু বেশিই ব্যাপারা হয়ে উঠল। মুহূর্তে তন্নিকে কোলে তুলে নেয়, বড় বড় পা ফেলে বিছানার কাছে আসে। ফুলের সজ্জিত বিছানায় শুয়ে দেয়, নিজেও শুয়ে পড়ে। তন্নি অসহায় গলা আবারও বলে ওঠে, প্লিজ অর্ণব, ছেড়ে দিন। আমি আপনি যা বলবেন তাই শুনবো, আজকে না প্লিজ। অর্ণব বাঁকা হাসে, বলে ওঠে, আপাতত আমার সঙ্গ দিতে বলছি। গল্প এক মায়াবতী প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। ৫ম পর্ব।